20 বছর পর হতে যাচ্ছে পিডিবিএফ এর কর্মী নিয়োগ পরীক্ষা। স্বচ্ছতা নিশ্চিতে সেনাবাহিনীর তত্ত্বাবধান, দুর্নীতির সুযোগ হারানোর শঙ্কায় বাধা হয়ে দাঁড়িয়েছেন শ্রমিক নেতারা। বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে পিডিবিএফ একটা নবজাগরণ। সুবিধালোভী বলবো যারা এই নিয়োগের কার্যক্রমকে বিঘ্ন করতে চায়। আমাদের এই জনবলের ঘাটতিটা উপদেষ্টা মহোদয় খুব সঠিকভাবে উপলব্ধি করেছেন। বিপদে প্রবাসীরা পাশে না দাঁড়ালে সোজা হয়ে দাঁড়াতে পারত না বাংলাদেশ। কাতারের প্রধান উপদেষ্টা, পণ্য পরিবহনে সিলেট বিমানবন্দরকেও কাজে লাগানো হবে। বিশেষ করে বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। আমরা সিলেট বিমানবন্দরকে আরো এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে। বাংলাদেশের রাজস্ব আদায় এখনো কাঙ্ক্ষিত নয় বলছে IMF। ঋণের নতুন কিস্তি ছাড়ের আগে অর্থনীতি নিয়ে আরও আলোচনার আভাস। সেতুর সংযোগ সড়কের অভাবে যুগ যুগ ধরে ভোগান্তিতে রাঙামাটির 3 উপজেলার কয়েক লাখ মানুষ। জেলা সদরের সাথে যুক্ত হতে পারছে না বাঘাইছড়ি ও লংগদু উপজেলা। লঞ্চে অনেক সময় দেখা যায় যে নিতে যায় অনেক মাল নষ্ট হয়ে যায়। খাগড়াছড়ি ওদিক দিয়ে ঘুরে যাইলে আমগর লাগে 100 কিলো মতো। লঞ্চে গেলে আমরা আজকে গেলে কিন্তু আজকে আসতে পারি না। চুম্বকের টানে বুড়িগঙ্গার তলদেশে থেকে তুলে আনছেন খুচরা পয়সা। নদীতেই পেশা ম্যাগনেট মাঝি আবুলের, সঙ্গে মিলছে নানা রকম ধাতব বস্তু। কুড়িগ্রামের কচা কাটা ইউনিয়নে জমির অস্বাভাবিক মূল্য নির্ধারণ, বেড়েছে রেজিস্ট্রি খরচ, 6 মাস ধরে বন্ধ বেচাকেনা আর হাত বদল। কাশ্মীরের সন্ত্রাসী হামলা ঘিরে আলোচনার ষড়যন্ত্র তত্ত্ব, দায়ী করা হচ্ছে গোয়েন্দা ব্যর্থতাকে। মোদী সরকারকে সর্বদলীয় বৈঠকে সমর্থন। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। কিছু কর্মচারী ইউনিয়ন নেতার বাধার পরও আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা। এর মাধ্যমে নিয়োগ পাবেন 1665 জন। নিয়োগে স্বচ্ছতার জন্য সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান MISTর তত্ত্বাবধানে হচ্ছে এই পরীক্ষা। এতে আগের মতো নিয়োগ দুর্নীতির সুযোগ না থাকায় কিছু কর্মচারী নেতা শুরু থেকে বাধা দিচ্ছে বলে অভিযোগ পিডিবিএফ এর কর্তৃপক্ষের। সহকর্মী রেদওয়ান আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, দরিদ্র অসহায় জনগোষ্ঠীর প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে গঠন করা হয় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF। কিন্তু অনিয়ম, দুর্নীতি ও জনবল ঘাটতির কারণে এখনও লক্ষ্য অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি। নিয়োগও বন্ধ প্রায় 20 বছর। রাজনৈতিকভাবে সুপারিশপ্রাপ্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের মাধ্যমে চলছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম। এদের অনেকের নিয়োগ নিয়ে ঘুষ, দুর্নীতির অভিযোগও রয়েছে। গণ অভ্যুত্থানের পর 1665 জন জনবল নিয়োগের উদ্যোগ নেয় পিডিবিএফ এর নতুন প্রশাসন। 26 এপ্রিল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা। স্বচ্ছতা নিশ্চিতে সেনাবাহিনী পরিচালিত MISTর তত্ত্বাবধানে হচ্ছে পরীক্ষাসহ নিয়োগের সকল কার্যক্রম। আমাদের এই জনবলের ঘাটতিটা উপদেষ্টা মহোদয় খুব সঠিকভাবে উপলব্ধি করেছেন এবং তার আনুকূল্য নিয়েই, তার সুপরামর্শ নিয়েই কিন্তু আমরা আমাদের এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করছি। কিন্তু এতেই বাধে বিপত্তি। নিবন্ধনহীন অনির্বাচিত পিডিএফ কর্মচারী ইউনিয়নের ব্যানারে নিয়োগের বিরুদ্ধে আন্দোলনে নামেন কয়েকজন নেতা। সামনে আনা হয় অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ইস্যু। তবে অভিযোগ আছে এর পেছনের বড় কারণ আগের মতো নিয়োগ দুর্নীতির সুযোগ হারানো। আরএলের এই উদ্দেশ্য কথা প্রসঙ্গে বলে ফেলেছেন 2002 সালে চাকরিচ্যুত কর্মচারী ইউনিয়নের 2 নেতা। এসব কাজেও অস্বচ্ছতার কিছু ছাপ পাওয়া যায় বিভিন্ন সময়ে। আমাদের যে প্রজন্ম, আমাদের যে ভাই বোন আত্মীয় স্বজন আছে, এরই আমাদের কম বেশি একটা সংখ্যা দিয়ে উনি এটার একটা ব্যবস্থা করে। আপগ্রেড না হলে সেই জায়গায় থেকে যাইতেছে না, উনি নতুন লোক নিলে তো আর লাগতেছে না, ফলে প্রমোশন আবারও বন্ধ হয়ে যায়।
কয়েকজন শ্রমিক নেতা ছাড়া পিডিবিএফ কর্মকর্তা কর্মচারীরা মনে করেন এমআইএসটির মাধ্যমে নিয়োগ পরীক্ষা স্বচ্ছ হবে। আগের চেয়ে দুর্নীতি কমার পাশাপাশি অন্তত আরও 135টি উপজেলায় বাড়বে প্রতিষ্ঠানটির কাজের পরিধি। বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে পিডিবিএফে একটা নবজাগরণ, গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা হচ্ছে এবং পিডিবিএফ ইনশাল্লাহ অচিরে আরও এগিয়ে যাবে। আমি দুষ্কৃতিকারী বলবো, সুবিধালোভী বলবো, যারা এই নিয়োগের কার্যক্রমকে বিঘ্ন করতে চায়, বাধা প্রদান করতে চায় এবং তারা অপচেষ্টায় লিপ্তও রয়েছে। আন্দোলনকারীদের দাবি প্রসঙ্গে পিডিবিএফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, অস্থায়ী নিয়োগ কোনো সমাধান নয়, ধাপে ধাপে বঞ্চিতদেরও পদোন্নতি দেয়া হবে বলে জানান তিনি। জনবল নিয়োগের পাশাপাশি যদি সকলকে পদোন্নতি দেওয়ার যে বিষয়টি আছে গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে অস্থায়ী সহকর্মীদেরকে যদি আমরা স্থায়ীকরণের একটা সুস্থ সুন্দর সমাধান করতে পারি, তাহলে আমার মনে হয় প্রতিষ্ঠানটি তার সক্ষমতা ফিরে পাবে এবং সৌন্দর্য ফিরে পাবে। পিডিবিএফের উন্নয়নে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান পিডিবিএফ কর্মীদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসীরা প্রতিনিয়ত দেশের মঙ্গলের জন্য কাজ করছে, তাদের কথা শুনতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সাথে সাক্ষাতের সময় তিনি একথা জানিয়েছেন। বলেছেন, প্রবাসীরা বিশেষ করে বিপদের দিনে দেশের পাশে না দাঁড়ালে বাংলাদেশটা সোজা হয়ে দাঁড়াতে পারত না। ঢাকা বিমানবন্দরের পাশাপাশি সিলেট বিমানবন্দরকে ডেডিকেটেড করা হবে মালামাল পরিবহনের জন্য। অন্তর্বর্তী সরকার প্রধান জানিয়েছেন, তৈরি করা হবে নাগরিক সেবা কেন্দ্র। সফরের চতুর্থ দিনে কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দেখা করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এ সময় প্রধান উপদেষ্টা প্রবাসীদের সম্পর্কে খোঁজ নেন, দেশের ভাবমূর্তি সহ সার্বিক উন্নয়নে সরকারের করণীয় নিয়ে পরামর্শ চান। সুযোগ পেয়ে নিজেদের মতামত তুলে ধরেন প্রবাসীরা। প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া। বাংলাদেশের অর্থনীতি সচল রাখার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, প্রবাসীদের কি প্রয়োজন সে কথা শুনতে হবে। দুঃসময়ে পাশে থাকার জন্য প্রবাসীদের ধন্যবাদও জানান তিনি। বিশেষ করে বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না, আপনারাই তারে শক্ত করে রাখছেন। প্রফেসর ইউনূস জানান, পণ্য পরিবহনের জন্য শুধু ঢাকা নয়, সিলেট বিমানবন্দরকেও কাজে লাগানো হবে, যুক্ত হবে চট্টগ্রামও। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরকে আরো এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে, যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে। খুব দ্রুত নাগরিক সেবা কেন্দ্র করা হবে বলেও জানানো হয় প্রবাসীদের। পাসপোর্ট, জমির দলিল, ট্যাক্স, লাইসেন্সের সব কাজ এই নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে করা যাবে। এর ফলে সরকারি অফিসে আর যেতে হবে না। নাগরিক সেবা কেন্দ্র, আপনার কোনো রকমের কোনো জিনিসের জন্য, পাসপোর্টের জন্য কিংবা দলিল দস্তাবেজ, তারপরে ট্যাক্স দেওয়া, লাইসেন্স পাওয়া, যেগুলো সরকার দেয়, রিনিউ করা, পাসপোর্ট রিনিউ করা, অন্যান্য জিনিস রিনিউ করা, এই সব সেবা কেন্দ্রের মাধ্যমে হবে। এখানে যাবেন, আপনি বলবেন, যারা করে দেবে, আপনার সরকারের চেহারা দেখার দরকার। অন্তর্বর্তী সরকার প্রধান জানান, প্রবাসীদের জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে, যেখানে প্রবাসীরা দেশ নিয়ে পরামর্শ দিতে পারবেন। এই ব্যবস্থাকে কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে প্রবাসীদের সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। বুদ্ধি নিয়ে বসে আছে, প্রাণ জ্বলতেছে, কিন্তু কিছু করতে পারতেছে না, রাস্তাটা নাই। এই রাস্তা বাইর করার জন্য আমরা একটা অ্যাপ বাইর করতেছি। পরামর্শ দিতে চান, পরামর্শ দিতে পারেন, অথবা বলবেন এটা হলে আমি এটা করে দিতে পারবো, এটা আমার হাতে আছে, আপনারা বললে আমরা করে দেবো। আপনি আপনার কথাটাগুলো বলবেন। লামিয়া তিথি, যমুনা নিউজ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপি এই সংস্কার কার্যক্রম শুরু করবে। জনমানুষের যে প্রত্যাশা, তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। রংপুর বিভাগের 4 জেলায় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন। রাষ্ট্র কাঠামোর সংস্কারে 31 দফা কর্মসূচি নিয়ে রংপুর বিভাগের 4টি সাংগঠনিক জেলায় বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালার শুরুতে তৃণমূল নেতাকর্মীদের কথা শুনেন তারেক রহমান। হ্যাঁ, আমাদের লিমিটেশনস আছে।
প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, জনমানুষের চাওয়া পাওয়ার সাথে একটি মহলের পার্থক্য রয়েছে, তারা দেশের উন্নয়ন ও সংস্কার চায় না। ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি, সেটি শিক্ষা, সেটি প্রশাসন, সেটি দেশ পরিচালনা, সেটি স্বাস্থ্য, সেটি খাদ্য উৎপাদন, কৃষি, সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনোভাবে সংস্কারের অবদান রেখেছে, সংস্কার করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, গণতন্ত্রে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক, তবে কোনোভাবেই যাতে মানুষের ভোট ও রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়, কারণ এসব বাধাগ্রস্ত হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এতটুকু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন যে দাবি দাওয়া আছে সবকিছুকেই আমরা একসাথে নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই। হতে পারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিষয়টি প্রায়োরিটি, বাট আমরা সকলের সবকিছুকে আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। তারেক রহমান বলেন, বিগত 15 বছর জনগণের রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, যার ফলে দেশের সব খাত ধ্বংস হয়ে গেছে। সমাজে বিভিন্ন অধপতন ও বিভিন্ন অনাচার সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি অর্গানকে সেটি ক্ষতিগ্রস্ত করে। অলোক হাসান, যমুনা নিউজ। ঋণের নতুন কিস্তি ছাড়ের আগে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আরও আলোচনা দরকার, কেননা রাজস্ব আদায় এখনও কাঙ্ক্ষিত নয়, এমন পর্যবেক্ষণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর। বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটনে রিজিওনাল আউটলুক প্রতিবেদন নিয়ে ব্রিফ করে সংস্থাটি। জানায়, বাংলাদেশের মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক নয়, মার্কিন শুল্ক নীতির কারণে অনিশ্চয়তায় ভুগছে এশিয়ার অর্থনীতি। নতুন বাজেট সামনে রেখে IMF-এর চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পেতে চায় বাংলাদেশ। এই অঙ্ক খুব একটা বড় না, তবে অন্যান্য বিদেশি সহযোগীদের সামনে ইমেজ রক্ষায় এই অর্থ আদায় জরুরি। যদিও সময় মতো কিস্তি ছাড় না হওয়া বার্তা দিচ্ছে, IMF-এর সব শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ। বৃহস্পতিবার রিজিওনাল আউটলুক প্রতিবেদন প্রকাশকালেও এমন আভাস মিলল। IMF-এর পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের স্পষ্ট বার্তা, বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আছে, কিন্তু কর আদায় কাঙ্ক্ষিত নয়। IMF-এর ঋণের লক্ষ্যই ছিল বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনা, কিন্তু দুটি বিষয়ে আরো আলোচনা দরকার। প্রথমটি রাজস্ব আদায় পরিস্থিতি, যা এখনো কাঙ্ক্ষিত নয়। এভাবে চললে নতুন বিনিয়োগ আনাও কঠিন। পাশাপাশি এক্সচেঞ্জ রেট নিয়ে কিছু তৎপরতা হয়েছে, তবে তা এখনো পুরোপুরি নমনীয় নয়। সাংবাদিকদের প্রশ্ন ছিল, নতুন মার্কিন শুল্ক নীতি আরোপ হলে বাংলাদেশ কিংবা তার প্রতিযোগীদের কে লাভবান হবে? জবাবে যেন কিছুটা সাবধানী IMF। বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না, এটি বিশ্ব অর্থনীতিকে সবসময় বিপদে ফেলে। IMF সবার জন্য সহজ বাণিজ্য আশা করে, কিন্তু মার্কিন শুল্ক নীতির কারণে যদি চীন বিপদে পড়ে, তাহলে অন্য সবার জন্যই নতুন সুযোগ আসবে। ব্রিফিংয়ের পুরো সময় যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি আর চীনের অর্থনৈতিক পরিবর্তন নিয়ে প্রশ্ন করেন প্রায় সবাই। IMF-এর আশঙ্কা, ট্যারিফ যুদ্ধ শুরু হলে বড় ধাক্কা খাবে এশিয়ার অর্থনীতি। যুক্তরাষ্ট্র ও চীন মুখোমুখি অবস্থান নিলে বাণিজ্য নিয়ে অনিশ্চয়তায় পড়বে এশিয়া। যদিও চীন এখন অভ্যন্তরীণ বিশাল বাজারেই টিকে থাকতে চাইবে, সেবা খাতের জন্য কৌশল একই হবার কথা। তবে অঞ্চল হিসেবে এশিয়া যে প্রভাবিত হবে তাতে কোনো সন্দেহ নেই। IMF-এর পূর্বাভাস, চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে 3.8%। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে চালু হবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। নানা জটিলতার কারণে কয়েক দফা কাজ শেষের মেয়াদ পেছালেও এখনও অনেকটাই দৃশ্যমান সড়কটি। এটি চালু হলে রাজধানীতে না ঢুকেই উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যাতায়াত সহজ হবে। এই এক্সপ্রেসওয়েটিকে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন সড়ক বলা হচ্ছে। পর্যায়ক্রমে সড়কটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিং সিস্টেম ব্যবহারের পরিকল্পনা রয়েছে। রাজধানীকে এড়িয়ে উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যাতায়াত সহজ করবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। গাজীপুরের জয়দেবপুর মীরের বাজার হয়ে নারায়ণগঞ্জের ভুলতা মদনপুর পর্যন্ত সড়ক সার্ভিস লেন সহ উন্নীত হচ্ছে 6 লেনে।
48 কিলোমিটার সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হয়েছে। মদনপুর হয়ে একটি অংশ চট্টগ্রাম এবং ভুলতা দিয়ে সহজ হবে সিলেটে যাতায়াত। এছাড়া আরেকটি সংযোগ রয়েছে ভোগড়াই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। এক্সপ্রেসওয়েটি চালু হলে চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গ সহ এসব অঞ্চলে পণ্য আনা নেওয়াতেও গতি আসবে, গাড়ির চাপ কমবে রাজধানীতে। তবে কাজে ধীর গতির অভিযোগ রয়েছে। সিঙ্গেল রোড, আপনার রেল লাইন আছে, রেল লাইনের জ্যাম, আর ওই অটোগুলো ডাইন দিয়ে ধরার পরে এই গাড়িগুলো যাইতে পারে না। দেখা যায় যে সামনে আরেকটা গাড়ি এসে পরে সাইড করার কোনো জায়গা থাকে না। লিং রোডে আমাদের ঢোকা হলে খুবই কষ্ট, ছোট গাড়ির অত্যাচার আমরা চলতে পারি না। বড় রাস্তাটা ছাড়া দিলে আমাদের একটু সুবিধা হয়। চলাচল করতে আমাদের অনেক সমস্যা, এই রাস্তার কাজটা তো দ্রুত গতি করতেছে না। এক্সপ্রেসওয়ের কাজের কারণে দীর্ঘদিনের ভোগান্তির পর অপেক্ষা মসৃণ পথ চলার। যানজটের ভোগান্তি কমাতে গেল ঈদের আগে পরীক্ষামূলকভাবে ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত 18 কিলোমিটার সড়ক খুলে দেওয়া হয়েছিল। প্রকল্পের মধ্যে রয়েছে 40টি আন্ডারপাস, 3টি ব্রিজ, একটি ইন্টারসেকশন ও একটি ফ্লাইওভার, যার বেশিরভাগই এখন দৃশ্যমান। প্রকল্পের অগ্রগতি 66%। এখানে মেইনলি যেটা প্রয়োজন সেটা হলো ট্রাফিকিং ব্যবস্থা। হ্যাঁ, যেসব পয়েন্টে হচ্ছে আমাদের ট্রাফিক হচ্ছে, হ্যাঁ, সেই জায়গায় যদি আমরা ট্রাফিকিং ব্যবস্থাটা জোরদার করতে পারি তাহলে হয়তো বা আমাদের কাজের গতি বেড়ে যাবে। প্রকল্পের কাজে আরও কিছু সমস্যার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। চুরি যাচ্ছে বিভিন্ন মালামাল, আর্থিক ক্ষতির পাশাপাশি এতেও গতি কমছে কাজের। এছাড়া অদক্ষ চালক ও ছোট যানবাহনের চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। এই যে লাগাইছে নতুন, এগুলা রাতের বেলা থাকে না, খুললা চাষা চোরেরা লয়ে জায়গা, এগুলো কত না বাহারা দিব। আমাদের রাস্তার অনেক ম্যাটেরিয়াল চুরি হয়ে গেছে। পোস্টগুলো দেখতে পাচ্ছেন, পোস্টগুলো চুরি করে নিয়ে গেছে, অ্যান্টি গ্লাইডি প্যানেল এগুলো চুরি করে নিয়ে গেছে, ভেঙে ফেলছে। নানান জটিলতার কারণে আমাদের কাজটা স্লো হয়ে গেছে। 2018 সালের চুক্তির আওতায় 3.5 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নে চীনের সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ ও দেশীয় দুটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং সড়ক ও জনপথ যৌথভাবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কোম্পানি গঠন করে। কাজ শুরু হয় 2021 সালে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই চালু হবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। জাহিদ হাসান, যমুনা নিউজ। 24 কিলোমিটারের একটি সড়কের অভাবে যুগ যুগ ধরে ভোগান্তিতে রাঙামাটির 3 উপজেলার কয়েক লাখ মানুষ। 5 বছর আগে সেতু নির্মিত হলেও সড়ক নেই, ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, ব্যাহত হচ্ছে যাতায়াত, পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য ও দাপ্তরিক কাজও। 60-এর দশকে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর থেকে রাঙ্গামাটি জেলা সদরের সাথে বাগাইছড়ি ও লংদু উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ, চলাচলে ভরসা লঞ্চ। সড়ক পথে এই দুই উপজেলায় যেতে হলে খাগড়াছড়ি জেলা হয়ে প্রায় 150 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। ফলে দাপ্তরিক কাজ, কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা সেবা, ব্যবসা বাণিজ্যে স্থানীয়রা যুগ যুগ ধরে ভোগান্তিতে। অথচ নানিয়ারচর উপজেলা থেকে 24 কিলোমিটারের একটি সড়কই বদলে দিতে পারে এ চিত্র। 5 বছর আগে নানিয়ারচরে চেঙ্গি নদীর উপর শত কোটি টাকা ব্যয়ে সেতু নির্মিত হলেও সড়ক নির্মাণের কোনো খবর নেই। কস্টিং খরচও অনেক বেশি। এই লঞ্চে অনেক সময় দেখা যায় যে নিতে যায় অনেক মাল নষ্ট হয়ে যায়। রোদ তাহলে কি হয়, আমার মাল সামানা নিতে খুব ভালো লাগবো। আর দূরত্ব যাইতে পারবো 24 কিলো, আর খাগড়াছড়ি ওই দিক দিয়ে ঘুরে যাইলে আমগর লাগে 100 কিলোর মতো। লঞ্চে গেলে আমরা আজকে গেলে কিন্তু আজকে আসতে পারি না। রোদ যদি হয়ে গেলে মানে 2 ঘন্টা 3 ঘন্টার মতো মানে রাঙামাটি থেকে মানে আওয়াজ সুবিধা হবে। সড়কটি নির্মিত হলে 3 উপজেলার কয়েক লাখ মানুষের জীবনমানে পরিবর্তন আসবে বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। রোদটা হলে পরে তখন তো আপনার দেখবেন মানুষের অনেক সহজ আয় হবে এবং তাদের উৎপাদিত পণ্যগুলো সহজে বাজারজাত করতে পারবে। সড়ক নির্মাণের প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে ফাইলবন্দি। এই সড়কের অ্যালাইনমেন্ট তৈরির জন্য প্রস্তাব দিয়েছি মন্ত্রণালয়কে। এটা সিদ্ধান্ত আসলে আমরা পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুতি নিব। শহীদুল সুমন, যমুনা নিউজ। কেউ ডাকেন চুম্বুক আবুল, কেউ বা ম্যাগনেট মাঝি। ব্যতিক্রমী কাজের জন্যই এমন পরিচিতি বুড়িগঙ্গার আবুল হোসেনের। চুম্বকের মাধ্যমে নদীর তলদেশ থেকে পয়সা টুকিয়েই মাসে একটা বড় উপার্জন হয় তার। বলেন বুড়িগঙ্গা কখনোই খালি হাতে ফেরায় না কাউকে। ব্যতিক্রমী এই মাঝির চুম্বক যাত্রার আরও গল্প শোনাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম রাকিব। বুড়িগঙ্গার বাবুবাজার ঘাটে শত শত খেয়া নৌকার মাঝির ভিড়ে আছেন একজন ম্যাগনেট মাঝি আবুল হোসেন। যাত্রী পারাপারে নৌকার সিরিয়াল একটু বেশি হলেই মাঝ নদীতে বেরিয়ে পড়েন তিনি।
সঙ্গী হয় 100 ফিটের লম্বার রশি আর 2 থেকে 2.5 কেজি ওজনের 3টি চুম্বক। নদীর তলদেশে পড়ে থাকা কয়েন কিংবা পয়সা কুড়াতে প্রতিবার চুম্বক ফেলার পর নৌকা নিয়ে প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দেন ম্যাগনেট মাঝি। প্রথমবার চুম্বকের টানে উঠে আসে মাত্র 60 টাকা। এতে কিছুটা হতাশ ম্যাগনেট মাঝি, মন খারাপ নিয়ে তাই এবার বড় চুম্বক ফেললেন তিনি। প্রায় 20 মিনিট পর উঠে আসে 30 টাকার কয়েন। হাসি ফুটে আবুল মাঝির মুখে। এই বুদ্ধিটা ওই দেখতে গিয়ে মাথায় আইছে আর কি। পয়সা তখন দেখি ফালাইতে আছে, তো এই পয়সা কি করে উড়ান যায়? পয়সা যখন চোখে দেখা যখন পয়সা ফালাইতে আছে, এটি তো উড়ান দরকার। এই এরপরে গেলাম ইয়াতে আমরা দোলাইফার গিয়া এরপরে এইটা কিনে আনলাম আর কি। আবুল হোসেন জানান, সন্তানের জন্য অনেক বাবা মাই মানতের অংশ হিসেবে বুড়িগঙ্গায় পয়সা ফেলেন। সেই পয়সাকেই উপার্জনের অংশ বানিয়েছেন তিনি। প্রথম দিন আনছি ও গোলডা আনছি, গোলডা আইনা টানতে আছি টানের লগে 40 টাকা 50 টাকা 30 টাকা এরকম মরছি। উড়াইতে আপনার 5000 টাকা হইল, প্রায় 20-25 দিনে 5000 টাকা হয়েছে। তো 5000 টাকা গাড়ি দিয়ে লাইছে দিয়া এরপরে নোট লইলাম আর কি। পুরো বুড়িগঙ্গায় নয়, মূলত ঘাট এলাকাতেই পয়সার সন্ধান বেশি পাওয়া যায় বলে জানায় আবুল হোসেন। সঙ্গে থাকে নানা ধাতব বস্তু। এই জায়গাটায় বেশিরভাগ তাবিজ, তারপরে তালা, এইগুলি ওঠে বেশিরভাগ। এই তালা মানুষের বান মারে, মানুষের নষ্ট করে ফালায়। বড় বড় তালা একলগে 3-4টা করে একসাথে জোড়া দিয়ে হালায়। নদীর তলদেশ থেকে কয়েন তুলে আনতে ইতিমধ্যেই 10,000 টাকার চুম্বক ও রশি কিনেছেন আবুল মাঝি। গত 1 বছরে মোট বিনিয়োগের দ্বিগুণেরও বেশি টাকা উঠে এসেছে বলে জানান বুড়িগঙ্গার এই ম্যাগনেট মাঝি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ইচ্ছাশক্তির জোরে প্রতিবন্ধকতা জয় করেছেন ঝিনাইদহের হলিধানি ইউনিয়নের কাশীপুর গ্রামের আরশাদ আলী। দৃষ্টিশক্তি না থাকলেও অন্যান্য স্বাভাবিক মানুষের মতোই নিত্যদিনের কাজকর্ম নিজেই করেন তিনি। স্ত্রী রাফেজা খাতুন, 1 সন্তান ও 1 মাকে নিয়ে আরশাদ আলীর সংসার। কৃষকের মাঠে যাওয়ার এই দৃশ্য প্রথম দেখায় বাংলার চিরায়ত গ্রামীণ দৃশ্যের মতোই মনে হতে পারে, কিন্তু চাষি আরশাদ আলীর চোখের আলো নেই 53 বছর। তাই বলে জীবনযুদ্ধে হার মানেননি ঝিনাইদহ সদর উপজেলার কাশীপুর গ্রামের এই চাষি। দমাতে পারেনি দৃষ্টিহীন আরশাদের পথ চলা। দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের মতোই তিনি নিত্যদিনের কাজকর্ম সামলান। আমার আইডিয়ার ভিতরে এগুলো আছে, নগদর্শন আমার ম্যাপ আছে দেহের ভিতরে। এই ম্যাপ অনুসারে এগুলো আমি ইনশাল্লাহ আমাকে চালিয়ে নিয়ে বেড়াই, আলহামদুলিল্লাহ। মাত্র 7 বছর বয়সে রোগাক্রান্ত হয়ে 2 চোখের দৃষ্টি হারাতে হয় আরশাদকে। সেই থেকেই সংগ্রাম শুরু। বয়স বাড়ার সাথে সাথে নিজের সব কাজ করার পাশাপাশি গৃহস্থালিও সামলে নেওয়া শিখেছেন। ইচ্ছা শক্তির জেরে জয় করেছেন সব প্রতিবন্ধকতা। চোখটা আরাম হইল, কানা হই সব পক্ষ হইল, কুকুরো ভারমার বানাইতে পারে, গুয়াইল বানতে পারে। এই যে হাইসেলটা, ওই যে গুয়াইলটা বানিয়েছে, এই বেড়া গুড়া যেখান যা সব আমার ছেলে করতে পারে। আরশাদের হার না মানা এই জীবনী শক্তি বিস্মিত করেছে গ্রামবাসীকে। এটা আশ্চর্য হয়ে যাচ্ছে যে এরকম লোক এখনো পৃথিবীতে, আল্লাহ কি মহিমা এরকম সৃষ্টি করে রেখেছে। এত আমার কাছে ভালো লেগেছে যে একজন অন্ধ মানুষ হয়ে যে তার নিজের কাজ নিজে করতে পারে, কোনো হাত পাতে না। একা ধরেন মাঠে যাবে, মেশিন চালাবে, সমস্ত জমিতে সে যাবে, পানি দেবে। স্ত্রী রাফেজা খাতুন, 1 সন্তান ও মাকে নিয়ে আরশাদ আলীর সংসার। কারো কাছে হাত না পেতে বাকি জীবনটা কাটিয়ে দিতে চান এই অদম্য জীবন যোদ্ধা। জারিন অর্নি, যমুনা নিউজ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকা থেকে 99টি ককটেল এবং 40টি পেট্রোল বোমা জব্দ করেছে বিজিবি। মহানন্দ 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন 2জন ব্যক্তি 2টি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। ক্যারেটের ভেতরে মেলে 99টি ককটেল ও 40টি পেট্রোল বোমা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য এসব বোমা আনা হয় বলে ধারণা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির।
হচ্ছে। দর্শক, 800 জন মশক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালাবে ডিএনসিসি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেই খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী আজিজ। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সরাসরি, তার মাধ্যমে আমরা এই খবরের বিস্তারিত জানাতে চাই। আজিজ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন কি ধরনের কার্যক্রম সেখানে আসলে চলছে এবং সেই কার্যক্রমে কতজন অংশ নিয়েছেন এবং এই কার্যক্রমের মূল উদ্দেশ্য কি, সেটি একটু জানাবেন বিস্তারিত। ধন্যবাদ রেজা। আমি এই মুহূর্তে আছি ধানমন্ডি এলাকায়, রবীন্দ্র সরোবর এলাকায়। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে, সেটি সহযোগিতা করছে ধানমন্ডি সোসাইটি। তো এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব যিনি আছেন তিনি জানিয়েছেন আমাদের, বা একটু আগে ব্রিফিং করেছেন, সেখানে জানিয়েছেন যে সামনেই বর্ষা মৌসুম, প্রতি বছরই ডেঙ্গু মশায় বা এডিস মশায় ঢাকা শহরে অনেক মানুষের প্রাণহানি ঘটে। তো এবছর বর্ষার সিজন আসার আগে থেকেই তারা এই জনসচেতনতামূলক কাজ শুরু করেছেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকে প্রায় 800 মশক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়ে এই রবীন্দ্র সরোবর এলাকায় এই জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। এখান থেকে তারা মূলত যে বার্তা নগরবাসীকে দিতে চাচ্ছেন সেটি হলো নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি। মশা যে উৎপত্তি স্থল সেটি ধ্বংস করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি তারা নগরবাসীকে আহ্বান জানিয়েছেন যে তারা যেন এই কাজে নগরবাসীকে সহায়তা করেন এবং তারা মূলত নগরবাসীকে সচেতন করতে আজকের এই উদ্যোগ। রেজা, সেই খবরই যা শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আজিজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধনের কার্যক্রমের কথা জানাচ্ছিলেন সহকর্মী আজিজ। কুড়িগ্রামের সীমান্তবর্তী কচাকাটা ইউনিয়নে অস্বাভাবিক হারে জমির মূল্য নির্ধারণ করে দিয়েছে সংশ্লিষ্ট দফতর। এতে বেড়েছে রেজিস্ট্রি খরচও, ফলে অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। দাবি জানিয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জমির দাম পুনর্নির্ধারণের জন্য। এদিকে প্রায় 6 মাস যাবৎ জমি কেনাবেচা বন্ধ থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন, বালাপাড়া, ইসলামপুর, নায়কেরহাট সহ কয়েকটি গ্রাম রয়েছে সীমান্তবর্তী এলাকাটিতে। তবে নেই তেমন কোনো অবকাঠামোগত উন্নয়ন। কৃষি নির্ভরশীল এই অঞ্চলে অন্য কোনো কাজ নেই তেমন একটা। তাই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করেন এখানকার মানুষ। অথচ হঠাৎই কেনাবেচায় অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে জমির সরকারি মূল্য। গত অর্থ বছরে প্রতি শতাংশ জমির মূল্য 7,769 টাকা থাকলেও বর্তমানে প্রায় 12 গুণ বাড়িয়ে করা হয়েছে 94,023 টাকা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। দরজাত ফাঁকে বর্ডার, এই বর্ডার এলাকায় আমরা থাকি, আমাদের জমির মূল্য এত বৃদ্ধি করছে সরকার, যেটা আমরা 2 গালি বেচ পড়াবো না, 2 গালি কিনতেও পারি না। এর মূল্য বেশি হয়ে গেছে, কেমন করে জমিন বিক্রি করি, বেটি বেচতে বিয়ে দেই, বেটি তো উপযুক্ত হয়ে গেছে। নদী ভাঙন কবলিত আর সীমান্তবর্তী এলাকায় জমির এমন মূল্য নির্ধারণে বিপাকে দরিদ্র বাসিন্দারা। সরকারি মূল্য পুনরায় নির্ধারণের দাবিতে মানববন্ধন সহ পালন করেছে বিক্ষোভ কর্মসূচি। এখানে তো অবকাঠামোর কোনো উন্নয়ন হয় নাই, ওই রকম কলকারখানাও নেই। দেখা যাচ্ছে যে এলাকার লোকজন জমি বিক্রি করতে পারতেছে না, কিনতেও পারতেছে না। প্রায় 5-6 মাস থেকে জমি রেজিস্ট্রি টোটালি বন্ধ, কেউ রেজিস্ট্রি করতে পারতেছে না এই রেজিস্ট্রি খরচ অস্বাভাবিক বৃদ্ধির কারণে। অনতিবিলম্বে এই মূল্য প্রত্যাহার না করা হলে আমরা এর চেয়ে কঠিন আন্দোলন গড়ে তুলে সাব রেজিস্ট্রি অফিস ঢাকেশ্বরী ঘেরাও করবো ইনশাল্লাহ। জেলার কয়েকটি উপজেলায় জমির এমন অস্বাভাবিক মূল্য নির্ধারণের অভিযোগ রয়েছে বলে জানান সাব রেজিস্ট্রার কর্মকর্তা। নির্দিষ্ট কমিটির সাথে আলোচনার পর সংশ্লিষ্ট দফতরে যথাযথ দাম নির্ধারণের আবেদন দেওয়া হবে বলেও জানান তিনি। প্রতি উপজেলার জন্য একটা বাজার মূল্য নির্ধারণ কমিটি আছে, সেই কমিটির কাছে উপস্থাপন করা হবে। সে উপস্থাপন করার পর তার দলিল বা জনগণের অভিযোগগুলো আমলে নিয়ে কত হলে জনগণ এটা ছাপার মুক্ত হবে এটা নির্ধারণপূর্বক একটা মূল্য নির্ধারণ করে এটা আমাদের মাননীয় মহাপ্রতিষ্ঠা বরাবর নিবন্ধন বরাবর প্রেরণ করা হবে। অবস্থান বিবেচনায় জমির মূল্য পুনরায় নির্ধারণ হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
দেশ জুড়ে খ্যাতি রয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উৎপাদিত পাহাড়ি লাল মাটির হলুদের। মান ও গুণগত বৈশিষ্ট্যের কারণে একসময় রফতানিও হতো, কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগানো যায়নি। কৃষকদের অভিযোগ, ভারত ও মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে বাজারে বিক্রি হচ্ছে ফুলবাড়িয়ার হলুদের সঙ্গে মিশিয়ে। এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় চাষিরা, তেমনি হারিয়ে যাচ্ছে মূল হলুদের স্বাতন্ত্র্য। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কৃষকের উৎপাদিত এই হলুদের সুনাম দেশ জুড়ে। চলমান মৌসুমে ক্ষেত থেকে কাঁচা হলুদ তুলে সিদ্ধ করার পর চলে শুকানো ও প্রক্রিয়াজাতকরণের কাজ। তবে ভালো নেই এসব কাজের শ্রমিকরা। কৃষক দাম কম পাওয়ায় কমেছে শ্রমিকের মজুরি। এইবার তো দাম নাই, গিয়েছেবার তো দাম আছে 10,000 টাকা 12,000 টাকা মনে আছে। এইবার দাম হয়েছে 6,000 টাকা 5,000 টাকা। পেট ব্যথা ঠিক চলে আর কি, ঋণ হয় না আর কি, দিনও আঙ্গর যাবার চায় না, এই অবস্থা। কৃষকরা বলছেন প্রতি বিঘা জমিতে হলুদ চাষ করতে খরচ হয় 40,000 টাকা, প্রক্রিয়াজাত খরচ 20 থেকে 30,000 টাকা, বিঘা প্রতি ফলন হয় 12 থেকে 13 মন। পাইকারি বাজারে বিক্রি হয় 5 থেকে 7,000 টাকা দরে, যা গত বছর ছিল 9 থেকে 10,000 টাকা। অভিযোগ, মিয়ানমার ও ভারত থেকে আনা নিম্নমানের হলুদের দাপটে লোকসানে চাষিরা। আমাদের ন্যায্য মূল্যটা ভারতের হলুদের নিকে আমরা ন্যায্য মূল্যটা পাই না। ভারতে যে হলুদ আসে, যদি না আসতো তাহলে আমরা পুরোপুরি ন্যায্য মূল্যটা পাইতাম। ইন্ডিয়া থেকে, মায়ানমার থেকে কিছু হলুদ আমদানি হয়। যদি আমদানি না হতো তাহলে আমাদের বাংলাদেশে আবার আরো বাড়তো। কৃষকের কাজ করে অনেক টাকা, লেবারের কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারতো। আমাদের যে পরিমাণ হলুদগুলো আপনার উৎপাদন হয় বাংলাদেশের চাহিদা মিটিয়ে, এটা আমার মনে হয় যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি তাহলে আমার মনে হয় যে খুব একটা অর্থকরী ফসল হিসেবে হলুদটা আমরা চিহ্নিত করতে পারবো। গত 5 বছরের ব্যবধানে ফুলবাড়িয়ায় 320 হেক্টর জমিতে হলুদের আবাদ কমেছে। স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন, পার্শ্ববর্তী দেশ থেকে নিম্নমানের হলুদ আমদানি করে ফুলবাড়িয়ার হলুদের সাথে মিশিয়ে বিক্রি করা হয়, যা বন্ধ করা গেলে বাড়বে উৎপাদন। ইন্ডিয়া এবং মিয়ানমার থেকে কিছু হলুদ এবং সেটি লো কোয়ালিটির কিছু হলুদ ফুলবাড়িয়ার হলুদের সাথে মিক্সচার করে বাজারে প্রচার করা হচ্ছে এবং ফুলবাড়িয়ার হলুদ নামে প্রচার করা হচ্ছে, বিক্রি করার চেষ্টা করা হচ্ছে। এতে আমাদের ফুলবাড়িয়ার কৃষকরা বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাভবান হচ্ছে মালিক, আড়তদার বা সিন্ডিকেটে যারা আছে। এটা আমাদের বাজার মনিটরিংটা জোরদার করা গেলে সেটা আরো কৃষকদেরকে উপকার করা সম্ভব হবে। ফুলবাড়িয়ার লাল মাটিতে হলুদ চাষে সম্ভাবনা অনেক। দেশীয় চাহিদার পাশাপাশি রয়েছে রফতানিরও সুযোগ, কিন্তু স্থায়ী বাজার ব্যবস্থাপনা ও সুরক্ষা না পেলে এই সম্ভাবনাও হারিয়ে যেতে পারে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পুঁথিপাঠ, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গেছে পুঁথিপাঠের আসর। এবার বাংলা বর্ষবরণ উপলক্ষে রংপুরে সেই পুঁথিপাঠকে আনা হলো প্রকাশ্যে, শহুরে বাতাবরণে। মালিক যিনি আকাশ মাটি এবং মেঘমালা, বৃক্ষ পাখি পতঙ্গ ফুল সাগর নদী নালা। বাংলা বছরের ইতিহাসের বর্ণনা নিয়ে মঞ্চে যখন এই পুঁথিপাঠকারী, তখন তাকে ঘিরে কথা ও সুরে মুগ্ধ দর্শক। অল্প বয়সীদের চোখে মুখে বিস্ময়, বড়দের কণ্ঠে বাহবা। রংপুর টাউন হলের সাহিত্য মঞ্চে হারিয়ে যাওয়া সেই পুঁথিপাঠের শহুরে আয়োজন। পুঁথিপাঠে যেমন আছে ইতিহাসের বীরত্বগাথা উপস্থাপনা, তেমনি সমকালীন ইতিহাস ঘটনার সহজিয়া বর্ণনা। তাই তো পুঁথির মঞ্চ মুগ্ধ করল 24 জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদের পুলিশের সামনে বুক পেতে দেয়ার সাহসী ঘটনা। উঠে আসলো মধ্যযুগের সাধক কবি হেয়াত মামুদের কথাও। সাধু যদি তোর করবি সালাম, খুব ধীরায় ধীরে হেয়াত মাহমুদ রইছে শুয়ে এই উঠোনের তীরে। পুঁথির আসরে কখনো সোনাভান চরিত্র, কখনো বাউন্ডুলে কিশোর তরুণকে তুলে ধরে তাদের সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনার আহ্বান। হানিফা বলেন বুড়ি শোনো মেরা বাপ, ছাড়ি দিতে পারো কিনা সোনা ভানের সাথ। লুঙ্গির সাথে কেশ পরে সে নিচ্ছে বিশাল পার, ভোগ ঘুরে পোলা পার আসবে নগর লাট বন্ধু হে। আসরে
খবরে উচ্ছ্বসিত শ্রোতারা জানালেন এখনকার প্রজন্মের জন্য এসব আয়োজন খুবই জরুরি। রেডিওতে কিংবা গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় দল ধরে অনেকে প্রতিবাদ করতাম, আমরা সেগুলো শুনতাম। এটা আমাদের বাচ্চাদের আমাদের জানা উচিত যে পুঁথিপাঠ একটা ঐতিহ্য আমাদের। বেতারে এক সময় আয়োজন হলেও এখন হয় না। পুঁথি পাঠক লেখকরাও গোস্বা। পুঁথি সাহিত্য যাতে বিলুপ্ত না হয়, পুঁথি লেখক ও পাঠক তৈরি করা যায়, সেটাই লক্ষ্য আয়োজকদের। ধর্মীয় কাহিনী, নবী আউলিয়া পীরদের কাহিনী, এগুলা ছন্দ আকারে পুঁথি তৈরি হতো। আমার ডাক পড়তো ওই যে একবার বা দুইবার বা তিনবার, সর্বোচ্চ একবার বা দুইবার। বিগত 3 বছর থেকে একবারও ডাক পড়ে না। বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম এই পুঁথি সাহিত্যটি এখন বিলুপ্তির পথে। সাহিত্য প্রকাশনা সম্পাদক তিনি প্রস্তাব করলেন যে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যটি আমরা আবার শুরু করি। ইতিহাস, ঐতিহ্য এবং বাংলা সাহিত্য বাঁচাতে পুঁথি লেখক, পাঠক ও আসর শহর, নগর, বন্দর, প্রান্তিকে ছড়িয়ে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার বিষয়ে ভারতের সকল রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপের সমর্থন জানিয়েছে বিরোধী দলগুলো। বৃহস্পতিবার নয়াদিল্লির সংসদ ভবনে এই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, কংগ্রেসের প্রেসিডেন্টের মাল্লিকার্জুন খড়গে ও কংগ্রেস এমপি রাহুল গান্ধী সহ অন্যান্য সংসদীয় নেতারা। হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে 2 মিনিটের নীরবতা পালন করা হয়। বৈঠক শেষে রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা জানিয়েছেন সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন জানিয়েছেন তারা। সব দল একত্রে হামলার নিন্দা জানিয়েছে। বিরোধী পক্ষও সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। কাশ্মীরের সন্ত্রাসী হামলাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। রাজ্যটিতে বিপুল সেনা উপস্থিতি থাকা সত্ত্বেও জনপ্রিয় এই পর্যটন এলাকা পেহেলগ্রামে কেন নিরাপত্তার এত ঘাটতি তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয়রাই। কিভাবে নির্বিঘ্নে পালিয়ে গেল সন্ত্রাসীরা, ধোঁয়াশা রয়েছে সেটি নিয়েও। এই ঘটনায় ভারতের গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। এর আগেও গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তারা ভারত সফরে থাকার সময়ে অঞ্চলটিতে জঙ্গি হামলা হওয়ায় আলোচনার ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে। মালিকানা নিয়ে পাকিস্তানের সাথে দ্বন্দ্বের জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক দশক ধরেই রয়েছে ব্যাপক সেনা উপস্থিতি। নয়াদিল্লি প্রকৃত সংখ্যা প্রকাশ না করলেও ধারণা করা হয় কাশ্মীরে এখন সামরিক, আধা সামরিক সহ নিরাপত্তা বাহিনীর প্রায় 3.5 লাখ সদস্যের উপস্থিতি রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি সেনা মোতায়েন অঞ্চলের একটি এই কাশ্মীর। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ব্যাপক জনপ্রিয় কাশ্মীরের পেহেলগামে প্রতিদিনই থাকে পর্যটকদের ভিড়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য, হামলার সময়ও এলাকাটিতে ছিল প্রায় 2000 দর্শনার্থী। অথচ এমন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটিতে নেই পর্যাপ্ত নিরাপত্তা। অভিযোগ, হামলার সময় আশপাশে সেনা তো দূরের কথা, ছিল না একজন পুলিশ সদস্য। বলা হচ্ছে প্রত্যেক পর্যটকের জাত ধর্ম নিশ্চিত হওয়ার পর কিলিং মিশন চালিয়েছে হামলাকারীরা। পরে কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে এলাকা ছাড়ে তারা। এমন পরিস্থিতিতে এ ঘটনায় ভারত সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আলোচিত রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি ও নিরাপত্তা বাহিনীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। এতক্ষণ সময় লেগেছে, বেঁচে 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 পড়েছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। वहाँ पर एक पुलिस वाला नहीं है। পেহেলগাম এমন একটি জায়গা যেখানে সবসময়ই প্রচুর পর্যটক থাকে। সেখানে একজনও পুলিশ ছিল না। কুইক রিয়াকশন টিমের ঘটনাস্থলে পৌঁছাতে লাগলো 1 ঘন্টা। তারা ধর্ম নিশ্চিত হয়ে তারপর হত্যা করেছে। হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছে। যদি তাই হয়, তারা কিভাবে সীমান্ত পার হলো? এর জন্য কে দায়ী? কাশ্মীরের এই হামলাকে বিজেপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আখ্যা দিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। আলোচনা হচ্ছে নানা ষড়যন্ত্র তত্ত্ব নিয়েও। কেউ কেউ আঙ্গুল তুলছেন ভারত সরকারের দিকেই, আবার অনেকেই দেশটির গোয়েন্দা ব্যর্থতাকেও দায়ী করছেন।
এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভারত সফরকালে আগে এমন হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরে। 2000 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারত সফরের ঠিক একদিন আগে অনন্তনাগ জেলায় হত্যা করা হয়েছিল 36 শিখকে। এর 2 বছর পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী যখন নয়াদিল্লিতে, তখন কালুচকে জঙ্গি হামলায় প্রাণ যায় কমপক্ষে 23 জনের। আর এবার হামলার সময়ও ভারতে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কেন মার্কিন প্রতিনিধিদের সফরের সময় অস্থিতিশীল হয়ে ওঠে কাশ্মীর, তা নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কাশ্মীরে হামলার জেরে ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাল্টাপাল্টি পদক্ষেপে বন্ধ হয়ে গেছে দুদেশের সীমান্ত পারাপার। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সীমান্তের একপাশে 3 সন্তান, অপরদিকে বাকিরা। ইন্দির বিবির সংসার ভারতে, কিন্তু পরিবার থাকে পাকিস্তানে। অসুস্থ বাবাকে দেখতে পাকিস্তান গিয়ে এখন নিজ দেশেই ফিরতে পারছেন না এই নারী। ভিসা সংক্রান্ত কাগজপত্রের জটিলতায় আটকা পড়েছেন সীমান্তে। পাকিস্তানে আমার অসুস্থ বাবাকে দেখতে এসেছিলাম। এখন সীমান্তরক্ষীরা আমাকে ঢুকতে দিচ্ছে না। আমার 6 সন্তানের 3 জন ভারতে রয়েছে। প্রায় একই ধরনের ঘটনার শিকার পাকিস্তানের নাগরিক অক্ষয় কুমার। আত্মীয়ের বিয়ে উপলক্ষে ভারতে যেতে চায় সে। 1 মাস আগে ভিসা হাতে পেলেও এখন যাওয়ার উপায় বন্ধ তার। আমাকে বলা হয় পাকিস্তানিদের ভারতে প্রবেশের অনুমতি নেই, তাই বাধ্য হয়ে আবার গ্রামে ফিরে যাচ্ছি। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক ঠেকেছে তলানিতে। 2 দেশই স্থগিত করেছে সীমান্ত পারাপার। ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সীমান্তবর্তী এসব এলাকায় একই ভাষা সংস্কৃতির মানুষের বসবাস, তাই পরিবার ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে কাঁটাতারকে উপেক্ষা করেই। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে ইসরায়েলের সামরিক বাহিনীর 1 সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার উপত্যকার উত্তরাঞ্চলে মৃত্যু হয় তার। এ সময় আহত হয় আরও 3 সেনা। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। আইডিএফ জানিয়েছে, নিহত ওই সেনা ট্যাঙ্ক কমান্ডার ছিলেন। এখনও তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা, বেইত হানুন এলাকায় স্নাইপারের ছোড়া গুলিতে প্রাণ গেছে তার। বাকিরা আহত হয়েছেন অ্যান্টি ট্যাঙ্ক রকেট হামলায়। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েও হামাসকে নির্মূল করতে পারেনি ইসরায়েল। গাজায় এখনও তাদের সেনাদের লক্ষ্য করে প্রায় হামলা চালাচ্ছে স্বাধীনতাকামীরা। সৌদি আরবের কাছে $100 বিলিয়ন বেশি মূল্যের অস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই তথ্য। বলা হচ্ছে, মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াদ সফরের সময় সৌদি আরবকে বিশাল অর্থের এই প্যাকেজের প্রস্তাব দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, প্যাকেজের আওতায় সৌদিকে C-130 পরিবহন বিমান, মিসাইল ও রাডার সহ বিভিন্ন অত্যাধুনিক সমরযান ও অস্ত্র সরবরাহ করবে লকহিড মার্টিন কর্প। এছাড়া আরেক সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান RTX কর্প সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানও প্যাকেজের আওতায় সৌদি আরবকে বিপুল অস্ত্র সরবরাহ করতে পারে। তবে এ বিষয়ে 2 দেশের সরকার আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।